শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের নিবেদন বাসনার বাসা বদলের প্রথম পর্ব। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। পরিমল মাস্টারের ঘুম ভাঙল ধুম জ্বর নিয়ে। এই জন্যই সারা রাত ভালো করে ঘুম আসেনি তার। এপাশ ওপাশ ছটপট করেছেন। বড় বিচ্ছিরি এই দখনে। জ্বর যখন তখন আসে, একবার ধরলে সহজে ছাড়তে চায় না। চোখ মেলার পর একটা হাত দিয়ে কপালটা অনুভব করেই তার ঠোঁট তেতো হয়ে গেল। তারপরেই তার মনে পড়ল আজ অরুণাংশু আসবে। যদি ভোরের ট্রেনেই রওনা দেয় তাহলে এখানে পৌঁছাতে পৌঁছাতে 2:30-3টে হবে। কতটা দূরত্ব হবে কলকাতা থেকে? মাইলের হিসেবে 60-70 মাইল, বড়জোর 80 পাখি ওড়া মাপে। এই দূরত্বই পেরোতেই পাকা 10 ঘন্টা লাগে। তাও যদি ঠিকঠাক লঞ্চ ধরা যায় ক্যানিং থেকে। একটা লঞ্চ না পেলেই সারা দিন কাবার। সুলেখা তখনও জানেননি ভোরবেলা উঠে বাগানে পায়চারি করা পরিমল মাস্টারের স্বভাব। মানুষের শরীরে বিদ্যুৎ থাকে। শিশির ভেজা মাটির উপর খালি পায়ে হাঁটলে তা চলে যায়, মন প্রসন্ন হয়। আজ সকালে বাগানে যাওয়া হবে না। বাগান মানে কাঁচা লঙ্কা ও বেগুনের ক্ষেত। অন্য সময় হয় উচ্ছে বা শশা, ঢেঁড়স, সামনের দিকে কয়েকটা জবা ফুলের গাছও আছে অবশ্য। আজ অরুণাংশু না এলেই ভালো হতো। শহরের সংস্পর্শ পেতে আজ পরিমলের একটু ইচ্ছা করছে না। আবার চোখ বুজে ঘুমাবার চেষ্টা করলেন। ঘুম নয়, একটু একটু আবল্লি আসে। তাতে চলচ্চিত্রের মতন ছোট ছোট স্বপ্ন। তোমার চা। এরই মধ্যে কখন স্নান সারা হয়ে গেছে সুলেখার। তার ভিজে চুলের প্রান্ত থেকে জল ঝরছে। স্নানের ঠিক পর সব মেয়েদেরই কেমন যেন পুণ্যবতী পুণ্যবতী দেখায়। সুলেখার দিকে তাকিয়ে শীত করে উঠল পরিমলের। চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়ে সিগারেটের টানটা ফিরে এলো। সুলেখার সামনে উচ্চারণও করা যাবে না। অরুণাংশু এলে অবশ্য প্রচুর সিগারেট খেতে হবে। অরুণাংশু নিজে যতগুলো খায় অন্যদেরও খেতেই হবে ততগুলো। নিজের প্যাকেটই হোক আর অন্যের প্যাকেটই হোক। হাতের সামনে প্যাকেট খুলে সে মুড়ি মুরকির মতন সিগারেট ছড়ায়। সুলেখার নিষেধের জন্যই নয়, পরিমল নিজেই চান সিগারেট ছাড়তে। স্বাস্থ্যের ব্যাপার তো আছেই, তাছাড়া অযথা বাজে খরচ এবং কেন এই নেশার দাসত্ব। কিন্তু সিগারেট যেন ঠিক মশার মতন। বন্দুক দিয়ে বাঘ ভাল্লুক মারা যায়, কিন্তু মশা যেমন শেষ করা যায় না, তেমনি ছাড়া যায় না এই সবচেয়ে ছোট্ট নেশাটা। পরিমল অপেক্ষা করছেন কখন সুলেখা নিজে থেকে বুঝতে পারবেন। তার আগে তিনি বলবেন না তার জ্বর হয়েছে। এক সময় খবরের কাগজ ছাড়া সকালের চা খাওয়া কল্পনাই করা যেত না। এখানে কাগজ আসে দুপুর 3টের লঞ্চে। না পড়লেও হয় সে কাগজ। হাত বাড়িয়ে পাশের টেবিলের ট্রানজিস্টার রেডিওটা তিনি চালিয়ে দিলেন। রেডিওতে যে এত চাষবাস নিয়ে কথাবার্তা হয়, শহরে থাকতে কোনোদিন তা টের পাওয়াই যায়নি। অথবা এতটা বোধ হয় আগে হতো না। মন দিয়ে তিনি শুনতে লাগলেন চাষি ভাইদের জন্য পাঠ করা চাষ বিষয়ে পরামর্শ। খুব একটা ভুল বলে না। অভিজ্ঞ লোকেদেরই ডাকে রেডিও। শুধু একটা জিনিস ওরা বোঝে না, যেখানে বৃষ্টি হয়নি, বিদ্যুৎ নেই বলে যেখানে পাম্প চলে না,
নদীর নোনা জল যেখানে চাষের কাজে লাগাবার কোনো প্রশ্নই ওঠে না, সেখানকার চাষিরা রেডিওতে অভিজ্ঞ লোকেদের মুখে সময় মতন জল সেচের পরামর্শ শুনে কতটা উপকৃত হবেন। তুমি উঠবে না? হ্যাঁ হ্যাঁ, এই আর একটু। কটা বাজে? সময় জানবার জন্য ঘড়ি দেখতে হয় না। রেডিওর অনুষ্ঠানগুলো প্রতিদিন এক ছকে বাঁধা। বাংলা খবরের পর স্থানীয় সংবাদ, তারপর রবীন্দ্রসঙ্গীত, অর্থাৎ 7:45। এতক্ষণ কোনোদিন শুয়ে থাকেন না পরিমল। তোমার জ্বর হয়েছে? গায়ে হাত না দিয়েও কি করে টের পেলেন সুলেখা? সত্যি কি মেয়েদের সপ্তম ইন্দ্রিয় বলে কিছু ব্যাপার আছে? আসলে সুলেখারও একটু আধটু জ্বর হয়েছে। প্রথম 2-1 দিন এরকম জ্বরকে উপেক্ষা করেন সুলেখা। সেই জন্যই জোর করে স্নান করেছেন। পরিমলের চোখের ছলছল ভাবটা সুলেখার নজরে পড়েছে এই মাত্র। পরিমলের অসুখ ভীতি বেশি, তাই স্বামীর স্পর্শ এড়িয়ে চলছেন সুলেখা। কি জানি, গাটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। গ্রাম সেবকদের মিটিং কটায়? 11টায় না? সুলেখা বলে। যদি শরীরটা এরকম থাকে তাহলে ওদের একটা খবর পাঠাতে হবে। মিটিংটা বন্ধ রাখার দরকার নেই, ওরা নিজেরাই আলোচনা করুক। পরিমল উত্তর দেয়। বাইরের বারান্দায় দুজন লোক বসে আছে। ওরা কোনো খবর নেয় না, ওরা কোনো খবর দেয় না, নিজেদের উপস্থিতির কথাও জানায় না। বিড়ি ধরিয়ে উবু হয়ে বসে থাকে চুপচাপ। মাস্টারমশাই কিংবা দিদিমণি যখন বাইরে বেরোবে তখন তো কথা হবেই। ইলা নামে একটি 13-14 বছরের মেয়ে এ বাড়িতে কাজ করে। সে দাসী নয়, সে স্কুলে যায়। রাত্রিবেলা হ্যারিকেন জেলে সে পড়তেও বসে। মহিলা এমনিতে সেলাইয়ের কাজও শেখে, আবার রান্নাবান্নায় সুলেখাকে সাহায্য করে। ইলার বাবা ছিল বিখ্যাত ডাকাত বীরু গোলদার। সেই বীরু গোলদারের নামে কত রোমহর্ষক কাহিনী প্রচলিত আছে এখনো। পুলিশের গুলি খেয়ে রায়মঙ্গল নদীতে লাফিয়ে পড়েছিল বীরু গোলদার। তারপর আর তাকে দেখতে পাওয়া যায়নি। অনেকের ধারণা সে আজও বেঁচে আছে, ঘাপটি মেরে আছে কোথাও। 5 বছর বয়সের অনাথা মেয়ে ইলাকে আশ্রয় দিয়েছিলেন সুলেখা। এখন সে বাড়ির মেয়ের মতন। বাইরের লোক দুটিকে দেখতে পেয়েছিল ইলাই। সকাল 9টার মধ্যে যারা এ বাড়িতে আসে তারা চা পাবার অধিকারী। বিশেষ দরকার না থাকলে কেউ মাস্টারমশাইয়ের বাড়ির বারান্দায় এমনভাবে এসে বসবেও না। এটা তো আড্ডাখানা নয়। দুটি গেলাসে করে চা এনে ইলা ওদের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। ওরা তবু মুখ খোলে না, এমনকি নিজেদের মধ্যেও কোনো কথা বলে না। কারণ বলবার মতো তো কিছু নেই। একেবারে চুপ। শুধু সুলুপ সুলুপ শব্দে চায়ে চুমুক দেয়। প্রায় 1 ঘন্টা বাদে সুলেখা একবার বাইরে এলে ওদের মধ্যে একজন বলল, দিদিমণি, আমরা একবার নাজনেখালিতে যাচ্ছি, মাস্টারমশাই কি যাবেন? সুলেখা বলে, কেন, সেখানে কি আছে? নাজনেখালিতে পরশুদিন পাড়া মিটিং হয়ে গেছে না? লোকগুলি বলে, হ্যাঁ তা তো হয়ে গিয়েছে। আমরা যাব একবার বিষ্ণুপদ খাঁড়ার বাড়িতে। তার ছেলে সেই যে একবার ভাস্কর পণ্ডিতের পাঠ করেছিল, আমাদের হাটখোলায় যাত্রা হলো, আপনিও দেখেইছিলেন। সুলেখা বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে তার? লোকটি বলে, তাকে বাঘে নিয়ে গিয়েছে নাকি। এমন আলতোভাবে ওরা সংবাদটি দেয় যেন কারোর বাড়ির গাভীন গরুর বাচ্চা হওয়া কিংবা সর্ষে খেতে শুঁয়া পোকা লাগার মতন নৈমিত্তিক ব্যাপার। সুলেখার প্রথমেই মনে পড়ে গত রাত্রি সেই নদী পেরোনো কান্নার আওয়াজের কথা। নজনীখালির দিক থেকেই আসছিল বটে।
সুলেখাকে চুপ থাকতে দেখে দ্বিতীয়জন খবরটিকে আরও একটু বিশ্বাসযোগ্য করে বলল, জঙ্গলমহলে গেছিল মাধব মাঝির পার্টির সাথে। এই তো সেদিনকে বিয়ে হলো মনোরঞ্জনের। সুলেখা বলে, তোমরা কার কাছ থেকে খবর পেলে? লোকটি বলল, প্রথম খেয়ায় মাঝি এসে খবর দিল। এইভাবেই খবর ছড়ায়। এতক্ষণে গোসাবা পর্যন্ত পৌঁছে গেছে নিশ্চয়। লোক দুটিকে সুলেখা ডেকে আনলেন শোয়ার ঘরে। পরিমল মাস্টার কাহিনীটা শুনতে শুনতেই খাট থেকে নেমে এলেন। দেয়ালের তাক থেকে ব্রাশ নিয়ে তাতে পেস্ট মাখালেন। ভেতরে উঠোনের টিউবওয়েল থেকে দ্রুত দাঁত মেজে এসে তিনি বললেন, ইলা, আমায় একটা জামা দিত মা। নিজের ঈষদুষ্ণ ডান হাতটি এবার স্বামীর কপালে ছুঁয়ে সুলেখা বললেন, তোমার তো অনেক জ্বর দেখছি। পরিমল বলল, ও কিছু হবে না, ঘুরে আসি একবার। সুলেখা লোক দুটিকে জিজ্ঞাসা করল, এখন ভাটার সময় না? কোনো রূপক নয়, একেবারে আক্ষরিক অর্থে নদীর জোয়ার ভাটা অনুসারে এখানকার জীবন চলে। প্রতিদিন জলের দিক পরিবর্তনের সময়, তাই এদের সকলের মুখস্থ, হ্যাঁ, ভাটা পড়ে গিয়েছে। সুলেখা স্বামীকে বললেন, তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি ওদের সঙ্গে। পরিমল বলে, না না, আমার সেরকম কিছু হয়নি, আমি একবার চট করে ঘুরে আসব। সরাসরি নৌকায় গেলে এই ভাটার সময় শুধু যাওয়া আসাতেই সময় লাগবে অন্তত 2 ঘন্টা, কারণ নদীপথ অনেক ঘুরে। আর এখান থেকে কোনাকুনি কালী নদী পর্যন্ত হেঁটে গেলে তারপর খেয়া পেরিয়ে আবার ওপারে হাঁটা, তাতেও লাগবে প্রায় 4 ঘন্টা। যাওয়া মাত্র ফিরে আসা যায় না, অর্থাৎ এবেলা ও বেলার ধাক্কা। জোয়ারের সময় নদীর জল কানায় কানায় ভরা থাকে বলে জেটি থেকেই নৌকায় ওঠা যায়, আর ভাটার সময় অন্তত 1 হাঁটু কাদা ভাঙতেই হবে 2 খেয়া ঘাটেই। সেই জন্যই এত জ্বর গায়ে স্বামীকে পাঠাতে দিতে রাজি নন সুলেখা। গত 8-10 বছরের মধ্যে আশপাশের গ্রামের যে কোনো পরিবারের বিপদ আপদে পরিমল মাস্টার গিয়ে পাশে দাঁড়িয়েছেন। নজনেখালির লোকেরা ধরেই নিয়েছে যে কোনো সময় পরিমল মাস্টার এসে পড়বেন। সাধুচরণ তাই সকালে গা ঢাকা দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অনেকক্ষণ যুক্তি বিনিময় হলো। ইলা সুলেখার পক্ষে, সে পরিমল মাস্টারকে যেতে দিতে চায় না, তাই জামা বার করে দেয়নি। শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো পরিমলকেই। আজ স্কুলে ছুটি, আজকের দিনটা বিশ্রাম নিলে হয়তো কাল সুস্থ হয়ে উঠতে পারবেন, নয়তো আজ অসুস্থ অবস্থায় এত হাঁটাহাঁটি করলে কাল আরও শরীর খারাপ হবেই হবে। পরিমল থেকে যেতে রাজি হলেন আরও এজন্য যে হঠাৎ তার মনে পড়ল বিকেলের দিকে অরুণাংশু আসতে পারে। তার অনুপস্থিতিতে অরুণাংশু এখানে এসে কোনো গণ্ডগোল না বাধায়। এইসব দিনে এই গ্রামের মধ্যে শহরের উপস্থিতি একেবারেই মানায় না। সুলেখা ইলাকে বললেন আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত চাপিয়ে দিতে। নিজে বাড়ির অন্যান্য কাজ গুছিয়ে ফেলতে লাগলেন দ্রুতই। এই ফাঁকে মহিলা সমিতি থেকেও ঘুরে এলেন। 5টি মেয়ে যেখানে সেলাই কলে বসে লুঙ্গি বানাচ্ছে। খানিকটা আপত্তি জানিয়ে তারপর সেই লোক দুটিও ফেনা ভাত খেয়ে নিল সুলেখার সঙ্গে। ওরা বেরোবার সময় পরিমল মাস্টার একজনকে বললেন, সাধুচরণকে ধরে আনিস আমার কাছে, ওর সঙ্গে আমার দরকার আছে। তারই তো উচিত ছিল দৌড়ে এসে আমায় খবরটা দেওয়া, তাই না? সুলেখা বললেন, তুমি আজ আর উঠাউঠি করো না, শুয়ে থাকো। ইলা, তুই একটু দেখিস তো
ওরা চলে যাওয়ার অন্তত আধ ঘন্টা পরে একটা বই পড়তে পড়তে হঠাৎ মুখ তুলে পরিমল মাস্টার ভাবলেন, ইস, একটা খুব জরুরি কথা তো ওদের বলে দেওয়া হয়নি, মনেই পড়েনি তখন। আচ্ছা থাক, এখন আর অন্য লোক পাঠাবার দরকার নেই, 2-1 দিন পর তিনি নিজে গিয়েই বলবেন। 1 ঘন্টা হেঁটে সুলেখারা পৌঁছালেন কালী নদীর খেয়াঘাটে। সেখানে একেবারে ভিড় ছয়লাপ। খেয়ার পালানি মাত্র 5 পয়সা, তাও ধার রাখা যায়। নিয়মিত খেয়ার নৌকাটি ছাড়া একটি স্পেশালও চালু হয়েছে। কারুর তো কোনো কাজ নেই, তাই এদিকের গ্রাম উজাড় করে সবাই চলেছে নজনেখালিতে। সেখানে বাঘ নেই, বাঘে ধরা মানুষটার লাশও নেই, তবু তো বাতাসে ভাসছে রোমাঞ্চকর গল্পটি। ছেলে ছোকরারা হুড়োহুড়ি লাগিয়েছে আগে খেয়া পার হওয়ার জন্যে। বেশ একটি গোলমাল হই হট্টগোলের পরিবেশ। সুলেখা ভিড় ঠেলে একেবারে সামনে চলে এলেন। তাকে সবাই চেনে, সবাই একটু ভয় ভয় করে। বুড়ো মাঝির বদলে তার 2 ছেলে, একজনের বয়স 13-14, অন্যজনের বয়স 10-এর বেশি না, এরাই নৌকা চালাচ্ছিল। বড় ছেলেটির দিকে চেয়ে সুলেখা বললেন, এই তোর খেয়ায় কজন লোক যাওয়ার নিয়ম রে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের নিবেদন, বাসনার বাসা বদলের প্রথম পর্ব। পরবর্তী পর্বটি শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগামী রবিবার পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালোবাসা, আপনাদের মূল্যবান কমেন্টস আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন। নমস্কার।